গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজকে আকাশে সাতটি তারা রূপসী বাংলা কবিতার প্রশ্ন উত্তর আলোচনা পর্ব। প্রশ্ন উত্তর আলোচনা এইটা আজকে হবে। তো তোমাদের কবিতাটা ধরে ধরে, কবিতার লাইন ধরে ধরে প্রশ্ন কেমন হতে পারে সেগুলো বলবো এবং সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সামনে অবশ্যই বইটা রাখো এবং কানে হেডফোন লাগিয়ে না, তাহলে এই জিনিসগুলো বুঝতে দেখতে সুবিধা হবে। সামনে বইটা থাকতেই হবে, কিন্তু আমি আগের দিন পরে বলেছিলাম, আজকে প্রথমেই বলছি হেডফোন লাগিয়ে নাও এবং বইটা সামনে রাখো এবং ভিডিওটা দেখতে থাকো, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। প্রথমেই বলেছেন কবি, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে। তাহলে প্রথম লাইনের তিনটি যে শব্দ আকাশে সাতটি তারা, এই আকাশে সাতটি তারাই আমাদের কবিতার নাম। এবং কবিতাটা যখন শেষ হচ্ছে আকাশে সাতটি তারা, সেখানেও আবার এই তিনটি শব্দ পাচ্ছি। এই তিনটি শব্দ নিয়েই কবিতার নাম। তাহলে প্রথম আমরা নামকরণ নিয়ে আলোচনা করি। নামকরণ এক, নামকরণ। তোমাদের বলে রাখি যে এই আকাশে সাতটি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থটির নাম কবি দেননি, কবির মৃত্যুর পরে কাব্যটি প্রকাশিত হয়েছিল। এই নামটি দিয়েছেন সংকলক বা প্রকাশক দিলীপ কুমার গুপ্ত, রূপসী বাংলা। এবং এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের মধ্যে 61খানা কবিতা আছে, সেটা আগে বলেছি। সেই 61টা কবিতারই একটাও কবি নামকরণ করেননি। এই প্রত্যেকটা কবিতার নামকরণ করেছেন দিলীপ কুমার গুপ্ত, প্রকাশক। তাহলে তিনি কি করেছেন যে কখনো কখনো কবিতার প্রথম লাইনটা গোটাটাই নামকরণ, কিংবা লাইনের কিছুটা অংশ নিয়ে নামকরণ। আমাদের আলোচ্য আকাশে সাতটি তারা কবিতার কিছুটা অংশ নিয়ে, মানে তিনটি শব্দ নিয়ে নামকরণ করেছেন আকাশে সাতটি তারা। তাহলে এই নামকরণটা কতটা সাকসেসফুল হয়েছে দেখব। তাহলে নামকরণ কি হয়, সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। অনেক জিনিসের সাহিত্য সৃষ্টি করতে গেলে অনেক কিছু লাগে, চরিত্র, ভাব, শৈলী, নামকরণ, ভাষা, ছন্দ, অলঙ্কার, এসব লাগে। তার মধ্যে নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নামকরণের মধ্য দিয়েই লেখক কি বলতে চান তার একটা আভাস, ইঙ্গিত, আন্দাজ ফুটে ওঠে। এবং এই নামকরণটা এমন এমন হয়, অনেক ধরনের শ্রেণী হয় নামকরণের। কীরকম কেমন কেমন হয় নামকরণ? ধরো চরিত্র কেন্দ্রিক নামকরণ, বিশেষ ভাব ব্যঞ্জনাধর্মী নামকরণ, কখনো বা বিমূর্ত ভাব কেন্দ্রিক নামকরণ, কখনো বা স্থান কাল পাত্র পটভূমি কেন্দ্রিক নামকরণ। তাহলে আমাদের আলোচ্য কবিতাটির নামকরণ বিশেষ ভাব ব্যঞ্জক নামকরণ। তাহলে আকাশে সাতটি তারা যখনই ফুটে উঠছে, তখন কি কবিতার মধ্যে একটা রোম্যান্টিক ভাব জেগে উঠছে, প্রকৃতি প্রীতির ভাব জেগে উঠছে। সেই ভাবটাকে তোমাদের বলতে হবে। তাহলে প্রথমে নামকরণ কি বলবে, তার গুরুত্ব কি বলবে, কত ধরনের হয় বলবে, আমাদের আলোচ্য কবিতাটি কী ধরনের নামকরণ সেটা বলবে। বলার পরে এই কবিতাটার কাহিনীটাকে ব্যাখ্যা করবে। তোমরা ব্যাখ্যা করে দেখাবে যে এই নামকরণটি মানে বলার সঙ্গে সঙ্গেই আমাদের মনে সন্ধ্যাকালীন একটা পরিবেশ, আগত সন্ধ্যার ভাব জেগে উঠছে। সেই জন্যই নাম দিয়েছেন আকাশে সাতটি তারা। একটা রোম্যান্টিক ভাব তৈরি হলো। এবং এই নামকরণটা ধ্রুবপদের মতো কবিতায় দুবার ব্যবহৃত হয়েছে। তাই নামকরণটা কবি না দিলেও আমরা বলবো নামকরণটা সার্থক এবং সঙ্গত। তাহলে মাঝখানে তোমাদের কবিতার বিষয়টাকে বলতে হবে। বিষয়টা আমি আগের দিন বলেছি, সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে নামকরণ নিয়ে একটা আইডিয়া পাওয়া গেল। তোমাদের তো প্রশ্ন আসবে 1 নম্বরের এমসিকিউ বা শর্ট টাইপ অ্যান্সার, বা 3 নম্বরের কোশ্চেন, বা 5 নম্বরে। তো 5 নম্বরের ক্ষেত্রেই নামকরণটা আসতে পারে। আমি যখন অন্যান্য প্রশ্নগুলো আলোচনা করব তখন তোমরা অটোমেটিক এই বিষয়টা বুঝতেই পারবে। তাহলে নামকরণ নিয়ে হলো। আগের দিন সনেট নিয়ে বলেছি, আজকে আর বলছি না। এইবার এখান থেকে 3 নম্বরের, 5 নম্বরের কেমন প্রশ্ন হতে পারে, বা 1 নম্বরের, সেগুলো নিয়ে আলোচনা। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি। দেখো প্রথমেই প্রশ্ন হচ্ছে আমি এই ঘাসে বসে থাকি, এটাকে লাইনটায় দাগ দাও। এখানে দেখো, তাহলে প্রশ্ন হবে কে বসে থাকেন। তাহলে উত্তর কি লিখবে, যে আকাশে সাতটি তারার কবিতার প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশ তিনি বসে থাকেন। বলছেন কেন ঘাসে, তারপরে যদি প্রশ্নটা এরকম হয় যে কেন তিনি ঘাসে বসে থাকেন, না প্রকৃতির সান্ধ্য স্নিগ্ধ সৌন্দর্যকে অনুভব করার জন্য তিনি বসে থাকেন। যখন
দিন শেষ হয়ে যায়, দিনের আলো ধীরে ধীরে নিভে আসে, তখন চুপি চুপি নেমে আসে সন্ধ্যা অন্ধকার। সেই যে সম্ভাবনাময় পরিবর্তনশীল সময়, সেই সময়ের রূপ সৌন্দর্যে আবিষ্ট হওয়ার জন্য কবি এই বাংলাদেশের সবুজ মগমালের মতো ঘাসের উপরে কবি বসে থাকেন। তারপরে দেখো পরের কোশ্চেন কেমন হতে পারে, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। তাহলে এখানে একটা উপমা অলংকার ব্যবহার করা হচ্ছে। যে প্রশ্ন এলো এরকম, মেঘকে কামরাঙা বলা হয়েছে কেন, কামরাঙা লাল মেঘ কেন? না, যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে তখন তার মৃদুমন্দ আলো আকাশের মেঘলোকের মধ্যে প্রবেশ করে, তখন মেঘটা যেমন রক্তিম হয়ে ওঠে, যেন একটা লজ্জায় যেমন লাল হয়ে ওঠে সেই রকম, এবং তার সঙ্গে একটা কামনার ভাব চলে আসে, তখন সেটা কামরাঙার মতন দেখায়। তাই কবি এই আকাশের মেঘটাকে কামরাঙার সঙ্গে তুলনা করছেন এবং এই পুরো দৃশ্যটাকে তুলনা করছেন মৃত মনিয়ার মতো। মনিয়া পাখি একটা প্রাণচঞ্চল পাখি, সেই যখন মারা যায় তখন তার মধ্যে আর কোনো প্রাণের ভাব থাকে না, সে আস্তে আস্তে স্তিমিত হয়ে গেছে। তো আকাশের সূর্যালোক যে ছিল, সেই সূর্যালোকটা কি মেঘের মধ্যে আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছে, অর্থাৎ সম্ভাবনা শূন্য হয়ে যাচ্ছে। যেখানেই সম্ভাবনা শূন্য হচ্ছে সেখান থেকেই আবার নতুন সম্ভাবনা জেগে উঠছে। তাহলে যখনই সূর্য ডুবে গেল, আলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, পাশাপাশি নেমে আসছে অন্ধকার। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। তাহলে যে সন্ধ্যাটা আসছে সেই সন্ধ্যাটা কেমন না, অনুগত, শান্ত। কেন তাকে অনুগত বলা হচ্ছে, বাংলার নীল সন্ধ্যা? তাহলে সন্ধ্যাকে নীল বলা হয়েছে কেন না, সন্ধ্যা মানে অন্ধকার, মানে কালো, কিন্তু এখানে এই যে অপরূপ মোহময় মদিরতাময় যে সন্ধ্যা, সেই সন্ধ্যাটা নীলাভ, মানে অসম্ভব রোম্যান্টিক। সেই জন্য বাংলার সন্ধ্যাকে তিনি নীল সন্ধ্যা বলছেন, শান্ত অনুগত। অর্থাৎ এই সন্ধ্যার মধ্যে কোনো ক্যাকোফোনি নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, হই হট্টগোল্ল নেই, একটা নির্জন নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ। সেই পরিবেশের মধ্যে একটা অকৃত্রিম অকপট সৌন্দর্য দেখতে পাচ্ছেন তিনি। তাই বাংলার এই সন্ধ্যাকে মনে হচ্ছে একটা মায়াবী সন্ধ্যা, আর নীল রঙের সঙ্গে মায়াবী ভাবনার খুব গাঢ় ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাই তিনি বাংলার সন্ধ্যাকে নীল সন্ধ্যা বলছেন। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। তাহলে প্রশ্ন আসবে, কন্যাটি কে? তাহলে কন্যাটি কাকে বলা হয়েছে? তাহলে তোমরা কি বলবে, যে বাংলা প্রকৃতির নীল সন্ধ্যাকে কবি কন্যা বলে তুলনা করেছেন, কন্যার সঙ্গে তুলনা করেছেন বা কন্যা বলেছেন। তাকে এবার প্রশ্ন হলো, কেশবতী কেন বলছেন? না, কন্যাদের মাথায়, অর্থাৎ নারীর মাথায় চুল থাকে, সেই যে নারীর মাথায় অসম্ভব ঘন কালো চুল, তাকে কেশবতী বলা হয়। অর্থাৎ একটা কাব্যিক বিশেষণ প্রয়োগ করা হয়েছে, কেশবতী নারী। অর্থাৎ যখন আকাশে গাঢ় সন্ধ্যা নেমে আসছে, তা সেই সন্ধ্যার অন্ধকারকে নারীর চুলের সঙ্গে তুলনা করেছেন। তাই যেহেতু তিনি সন্ধ্যাকে বলছেন নারী এবং তার অন্ধকারকে, তখন তিনি বলছেন কেশবতী। এসেছে আকাশে নেমে, অর্থাৎ এই যে সূর্য ডুবে যাওয়ার পরে যে অন্ধকার নেমে আসছেন তা নয়। আমরা আর পাঁচজন সোজা সাপটা সাধারণ মানুষ, গড়পড়তা অ্যাভারেজ মানুষ, মোটা দাগের মানুষ, তারা কেমন ভাবি যে সূর্য ডুবে গেল এবার অন্ধকার, অন্ধকার মানে আতঙ্ক ভয়। কবি কিন্তু এমনটা মনে করছেন না। কবি ভাবছেন যে এই সময় আকাশে কেশবতী নারী আসছেন, তার চুলে আবিষ্ট হয়ে থাকতে চান তিনি। বলছেন, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। অর্থাৎ কবি চোখ বন্ধ করে তার সমস্ত ইন্দ্রিয়কে এক সূত্রে বেঁধে কনসেন্ট্রেট করে, ঐক্যবদ্ধ করে, একাগ্রতার সঙ্গে তিনি এই কেশবতী নারীর চুলের সৌন্দর্যকে তিনি অনুভব করছেন। যেন সেই কেশবতী নারীর আকাশ থেকে চুলগুলো নেমে এসছে, রাশি রাশি চুল, সেই চুল কবির চোখে ভাসছে, মুখে ভাসছে, কবিকে স্পর্শ করছে। সেই স্পর্শে কবির অসম্ভব আনন্দ পাচ্ছেন এবং পুলকিত হচ্ছেন, ভেতরে ভেতরে রোমাঞ্চিত হচ্ছেন, শিহরিত হচ্ছেন তিনি। সেইটা এখানে বলা হলো। অর্থাৎ আমাদের বাংলা প্রকৃতিকে আমরা দেখেছি রবীন্দ্রনাথ এবং অন্যান্য কবিরা তারা মা বলেছেন,
কিন্তু জীবনানন্দ দাশ কিন্তু মা বলে সম্বোধন করছেন না, তিনি তাকে প্রেয়সী রূপে দেখছেন, প্রিয়তমা রূপে দেখছেন। এখান থেকেই বাংলা কবিতার নতুনত্বের ভাবনা চলে আসছে বাংলা কবিতায়। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। তাহলে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, তাহলে পৃথিবীর কোনো পথ এই কন্যাকে বলতে কোন কন্যার কথা বলা হয়েছে? কি বলবে তাহলে? যে এই কন্যা বলতে বাংলার নীল রূপসী সন্ধ্যাকে কবি কল্পনা করেছেন কন্যারূপে, এই কন্যার কথা বলা হয়েছে। তো এরকম কন্যা কি পৃথিবীতে আর কোথাও নেই? না, কবি বলতে চেয়েছেন যে এইরকম নারী, এই কন্যা কবির অনুভবে, কবির চেতনায় পৃথিবীর আর কোথাও নেই। বাংলাদেশের নারীর মধ্যে যে লাবণ্য, তিনি এই প্রকৃতির মধ্যে সেই লাবণ্যকে দেখেছেন, সেই লাবণ্য, সেই সৌন্দর্য, সেই মুগ্ধতা পৃথিবীর আর কোথাও নেই, কবি চেতনা দিয়ে অনুভব করছেন। বলছেন কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা। মানে এই যে নারীকে শুধু দেখছেন তা নয়, সেই নারীর কি চুলগুলো কবির চোখে মুখে স্পর্শ করছে, কবি কল্পনা করছেন যেন সেই চুলগুলো কবিকে চুম্বন করছে। তাহলে চুম্বনের মধ্যে যে আনন্দ আছে কবি সেটা অনুভব করছেন, চুম্বনের মধ্যে স্পর্শ আছে। আর কি না, কবি এখানেই কিন্তু এই কেশবতী কন্যা, কেশবতী নারী ওরফে সন্ধ্যা, ওরফে প্রকৃতি, নিসর্গ প্রকৃতি, বঞ্চিত করছেন না কোনো প্রকৃতিকে। এই সন্ধ্যা কিন্তু স্নিগ্ধ করছেন শুধু কবিকে না, চুম্বন করছেন কি না হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। তাহলে তার চুম্বন, এই কেশবতী কন্যার চুম্বন ঝরছে। চুম্বন কি কখনো ঝরে? কবি কল্পনা করছেন হ্যাঁ, শ্রাবণের ধারার মতন ঝরে পড়ছে বিভিন্ন গাছের উপরে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। তাহলে রূপসীর চুল থেকে এত সুন্দর, এত নরম, এত পেলব, এত স্নিগ্ধ গন্ধ ঝরছে যে কবি পৃথিবীর কোথাও এসব দেখেননি। কবি যেহেতু ইংরেজি সাহিত্যের ছাত্র, প্রচুর ইংরেজি সাহিত্য পড়েছেন, দেশ বিদেশের সাহিত্য পড়েছেন, সেই সাহিত্যের মধ্যে তিনি যেভাবে প্রকৃতিকে দেখেছেন, প্রেয়সীকে দেখেছেন, প্রিয়তমাকে দেখেছেন অন্যান্য কবির কবিতায়, তার থেকেই কবির ভাবনা সম্পূর্ণ পৃথক পৃথিবীর। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এই কবিতায় কবি কোন কোন জিনিসের ঘ্রাণ পেয়েছেন। গোটা কবিতা জুড়ে যেন তোমাদের আগের দিন বলেছিলাম অজস্র ছবি আছে, যেন ছবিটা, কিন্তু এখন দেখি তো অনেক গন্ধ আছে। দেখো একটি নারীর চুলের গন্ধ, স্নিগ্ধ গন্ধ, ধানের নরম গন্ধ, নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, একটা কলমি শাক তার ঘ্রাণ, আর কি না হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা মাছেদেরও ঘ্রাণ। তাহলে গোটা কবিতায় বিভিন্ন গন্ধ পাচ্ছেন। সেই সন্ধ্যাবেলায় রূপলি একটা সন্ধ্যা, একটা মায়াবী সন্ধ্যা, সেই সন্ধ্যায় বিভিন্ন ঘ্রাণ, বিভিন্ন গন্ধ পাচ্ছেন, আর অসম্ভব পুলকিত হয়ে উঠছেন কবি। আর কি বলছেন কিশোরীর কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান কিশোরীর পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। মিস্টেক হয়ে যাচ্ছে। আচ্ছা আরেকবার পড়ছি। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। তাহলে হাতের প্রতি কবির একটা আলাদা বাড়তি আবেগ আছে। একবার বলছেন ভিজে হাত, তারপর বলছেন শীত হাত। তাহলে একটা শান্ত স্থিতধী আমরা প্রকৃতি দেখলাম, নীল সন্ধ্যা দেখলাম, কবি দেখালেন আমাদের, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রাণবন্ত একটি কিশোরীকেও দেখছি। তাহলে আকাশের সন্ধ্যা নারী এবং এই মর্ত পৃথিবীর কিশোরী নারী দুটো এক সূত্রে কবিতায় আসছেন। এই নিসর্গ চালচিত্রের সঙ্গে মানব প্রকৃতি জুড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এই কবিতায় নিসর্গ প্রকৃতির পাশাপাশি
মানব প্রকৃতি কিভাবে এসেছে, কিভাবে মিলেমিশে এক থেকে একাকার হয়ে গেছে, আলোচনা করো। কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। কালকে একটি মেয়ে প্রশ্ন করেছিল আমাকে, যে লিখে পাঠিয়েছে যে বটের লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা বলতে কি বুঝিয়েছেন কবি। সত্যি খুব দারুণ প্রশ্ন, একটা চমৎকার একটা উপমা এখানে। তাহলে গাছের লাল লাল বট ফল, লাল বট ফল কখন লাল হয়? পেকে গেলে। সেই পেকে গেলে বট ফলগুলো কি এবার টুপটাপ করে খসে পড়বে? তাহলে যে গাছ যে ধারণ করে রেখেছিল তার ফলকে, সেই ফলকে ছেড়ে দিতে হচ্ছে। তার মধ্যে একটা বিষণ্ণতা। কেন বিষণ্ণতাটা আসছে, ব্যথাটা আসছে? না, একটাকে দেখেছি আমরা কিশোর, সে দুরন্ত একটা কিশোর, সে কি করছে, দুর্দার গতিতে দৌড়চ্ছে, তার পায়ে চুরমার হয়ে যাচ্ছে, দলিত মথিত হয়ে যাচ্ছে, পদদলিত হয়ে যাচ্ছে মুথা ঘাস। সেই সব দেখে হয়তো আশঙ্কিত কে, নাই বটফল, তারও কি এমন সম্ভাবনা হবে যদি সে পড়ে, তাহলে কি সে দলিত মথিত হয়ে যাবে? তারও কি মুথা ঘাসের মতো সম্ভাবনা শূন্য হয়ে যাবে? তাই সে ব্যথিত, আর সে ভীষণ ক্লান্ত। এইসব ভেবে সে নীরব হয়ে আছে, কোনো ভাষা নেই বেদনা প্রকাশ করার, ব্যথা প্রকাশের কোনো ভাষা নেই। তাই এখানে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। খুব শক্ত একটি চিত্তকল্প, খুব খুব মানে গুরুত্বপূর্ণ একটি বাক প্রতিমা। এগুলো ক্লাস 9-এর ছাত্রছাত্রীর পক্ষে বোঝা একটু মুশকিল হলেও হতে পারে। এরই মাঝে বাংলার প্রাণ। তাহলে এই সব চালচিত্রের মধ্যে, এই প্রেক্ষাপটের মধ্যে, নিসর্গ প্রকৃতির মধ্যেই কবি বলছেন, নিসর্গ প্রকৃতি শুধু না, তার সঙ্গে মানব প্রকৃতি, এর মধ্যেই কবি বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন। এখন প্রশ্ন হলো, কার মাঝে বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন? বাংলার প্রাণ বলতে কি বুঝিয়েছেন? চলো এই জায়গাটায় দাঁড়িয়ে এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের আমি বলেছিলাম তোমাদের, এটা একটা বিশেষ কোনো কবিতা নয়, মানে অনেক একটা মস্ত ভাবকে বিভিন্ন কবিতায় প্রকাশ করেছেন। সেই জন্য কবিতার কোনো তিনি নামকরণ করতে চাননি, সংখ্যা যে 1, 2, 3, 4 করে এইভাবে 61খানা কবিতা লিখেছিলেন। এবং সেই কবিতাগুলোকে যদি আমরা পরপর একটু দেখি, কম্পারেটিভ দেখি, আমি বলবো যখন তোমরা কবিতা পড়বে সবসময় চেষ্টা করবে তুলনামূলক আলোচনা করার জন্য। এটা একটা কবিতার বিশেষ দিক, তখনই সেটা আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। তো দেখো, পাশাপাশি একটি কবিতা পড়ে শোনাচ্ছি আমি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। তাহলে কবি কি করেছেন না, এই কবিতাটির নাম বাংলার মুখ আমি দেখিয়াছি। তাহলে বাংলার মুখ দেখেছিলেন, তাই পৃথিবীর রূপ আর খুঁজতে যাননি তিনি। আপাতভাবে অহংকারী বলে মনে হতে পারে। আসলে বাংলার মুখ অর্থাৎ বাংলার এই প্রকৃতিকেই তিনি মুখ বলেছেন। সেই মুখের যে সৌন্দর্য, তার যদি কেউ দেখে সে এতটাই মুগ্ধ হবে, তার জন্য কিন্তু পৃথিবীর আর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। প্রশ্ন হলো এই যে আমরা অ্যাভারেজ বাঙালি মানুষ, তারাও তো বাংলার প্রকৃতি, তারা কি এমনি করে বলতে পারি না। তার কারণ কি, কবি হাইপার সেন্সিটিভ মানুষ, অতিরিক্ত সংবেদনশীল, তার পক্ষেই এটা সম্ভব বলা। তাহলে এই কবিতায় আমরা কি দেখতে পাচ্ছি, বাংলার মুখ, যে মুখ কি করে, আমাদেরকে আনন্দ দেয়, যে মুখ কি করে, তার সৌন্দর্যে আমাদেরকে মুগ্ধ করে, সম্মোহিত করে, মোহিত করে। সেই মুখ, আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে মুখ হচ্ছে মানুষের কিংবা দেশের কিংবা রাষ্ট্রের কিংবা সমাজের প্রধান অংশ, প্রধান অঙ্গ হচ্ছে মুখ। সেই মুখ দেখি আমরা কোনো বস্তুকে, মানুষকে, রাষ্ট্রকে, সমাজকে, বাড়িকে, বিদ্যালয়কে আমরা বুঝতে পারি, চিনতে পারি, জানতে পারি। সেই মুখ দেখে মুগ্ধ হয়েছেন কবি। আমাদের আলোচ্য 7টি তারা, আকাশে 7টি তারা কবিতায় কি রেখেছেন, যে একটি কেশবতী কন্যা দেখেছেন, যে কন্যার রূপ সৌন্দর্য আর পৃথিবীর কোথাও নেই। বলছেন যে পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি, এই যে মায়াবী নীল সন্ধ্যা কন্যা, একে পৃথিবীর কোথাও দেখা যায়নি। অর্থাৎ বাংলার প্রতি অতিরিক্ত আবেগ, একটা আবেগের এক ঢালা স্রোত এই কবিতায় বয়ে যাচ্ছে। তাহলে বাংলার মুখ এই কবিতায় খুঁজেছেন। পাশাপাশি আমরা দেখব, বলছেন এরই মাঝে বাংলার প্রাণ। তাহলে কবি আমাদের আলোচ্য কবিতায়, আকাশে 7টি তারা কবিতায় প্রাণকে খুঁজেছে।
প্রাণ মানে কি শ্বাসবায়ু, প্রাণ মানে কি জীবন। এই যে আমি আছি, আমার মুখ আছে, কিন্তু যদি আমার প্রাণ না থাকে আমার মুখও থাকবে না। কোনো মানুষ হয়তো মারা গেছেন, আমার একজন বন্ধু মারা গেছেন, তো তখন আমি কি বলছি যে বন্ধুর মরদেহে আমি মাল্যদান করছি, বন্ধু কিন্তু নেই, তাহলে বন্ধু নেই, বন্ধু মারা গেছেন, তাহলে বন্ধুটা আসলে কাকে বলছি? প্রাণকে। সেই প্রাণটা হচ্ছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে গ্রহণযোগ্য। সেই প্রাণ কি করে? প্রাণের মুখোমুখি হলে, প্রাণের সাক্ষাৎ পেলে, প্রাণের স্পর্শ পেলে কি হয়? আমাদের অন্তর প্রশান্তিতে ভরে যায়, ভেতর থেকে আনন্দের উচ্চারণ ঘটে, আমরা অভিভূত হই। এর থেকে ভালো প্রাপ্তি হয় না। আমাদের আত্মার শুদ্ধি লাভ করে প্রাণের সংস্পর্শে। তাহলে মুখের থেকে যদি আমরা কম্পারেটিভ বিচার করি, যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তার থেকে আরও বেশি সেন্সিটিভ, আরও বেশি গুরুত্বপূর্ণ বাংলার প্রাণ। সেই প্রাণকে কবি খুঁজেছেন। এই কিসের মধ্যে খুঁজেছেন? না লাল লাল বটের ফলের মতো, ফলের মধ্যে মানে কিশোর যখন দামালপনা করছে, তার পায়ে দলিত মথিত হয়ে যাওয়া মুঠা ঘাসের মধ্যে, কখনো নরম ধানের গন্ধে, কখনো কলমির ঘানে, কখনো হাঁসের পালক স্বর, চাঁদা পুটিদের মৃদু ঘান, এই সমস্ত কিছুর মধ্যে, কখনো কিশোরী চাল ধোয়া ভিজে শীত হাতের মধ্যে তিনি বাংলার প্রাণকে আবিষ্কার করেছেন। আপাত তুচ্ছ, আপাত ফ্যানলা মনে হবে, আমাদের চারপাশে এমন ঘটনা অজস্র ঘটে, কিন্তু আমরা এগুলো নিয়ে ভাবি না, আমরা বিচলিত নই। আমরা আকাশ দেখি না, যে আকাশ দেখছেন কবি, আকাশে 7টি তারা। তোমরা স্টিল এটা ভেবে দেখবে যে যদি তো আমরা সব মানুষকে হাঁটা চলা করি, কাজ করি, আকাশে এক পলক তাকাই, ভুলে যাই, কিন্তু যদি কোনো মানুষ সন্ধ্যার দিকে, সন্ধ্যার সময় বা ভোরে যদি আকাশের দিকে তাকায়, যখন আমাদের মন ভীষণ খারাপ থাকে, তখন যদি আকাশের দিকে তাকিয়ে থাকি 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, কি হয়? আমাদের মনে ভাব আসে, ভাবনা আসে। সেটা কখনো বিষণ্ণতার ভাবনা, কখনো মন খারাপের ভাবনা, কখনো আনন্দের ভাবনা, কখনো সম্মোহনের ভাবনা, আমাদের ভাবনা আসবেই। কবি এইরকম একটা মায়াবী সন্ধ্যায় আকাশ দেখেছেন, এবং সেই আকাশে যখন তারা ফুটে ফুটে, তখন কি হবে? সেই আকাশের গুরুত্ব, আকাশের সম্ভাবনা, আকাশের আবেদন, অ্যাপ্লিকেশন আমাদের কাছে অনেক অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে, কবির কাছে উঠেছে। তোমরা কবিতা শুধু পড়লেই হবে না, পরীক্ষায় উত্তর লিখতে হবে না, লিখলেই হবে না, জীবন দিয়ে ভাবো। একদিন সত্যি সত্যি সন্ধ্যাবেলায় আকাশের দিকে 5 মিনিট তাকিয়ে থাকো, দেখো তোমাদের মনেও ভাব আসবে। এর মধ্যে বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন। যে কবিতাটা পড়ছিলাম, দেখো যদি কম্পারেটিভ আমি অন্য কবিতাগুলো পড়ি একটু আধটু, সেখানেও দেখো বলছেন যে চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, মানে ভোরবেলা একটা দোয়েল পাখি বসে আছে, এখানেও আমরা পাখি পাচ্ছি, মনিয়া পাখি। সেখানে জাম, বট, কাঁঠালের, হিজলের, অসতের করে আছে চুপ, এখানেও আমরা দেখছি জাম গাছ পাচ্ছি, হিজল গাছ পাচ্ছি। এবং এই রকম একটা অবস্থায় মধুকর ডিঙা নিয়ে গিয়েছিল চাঁদ চম্পার কাছে। তোমাদের বলেছিলাম না এই কবিতাটা একটা আর্কাইভ। দেখো এখানে মধুকর ডিঙা নিয়ে চাঁদ সওদাগর যখন বাণিজ্য করতে গিয়েছিল, একজন ব্যবসায়ী মানুষ, তিনি যখন বাণিজ্য করতে যাচ্ছেন, সেই বাণিজ্যের কথা ভুলে গিয়ে তিনি কি করছেন? মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। তাহলে বাণিজ্য করতে যাওয়ার পথে নদীর দুদিকে যে সমস্ত আম, জাম, বট, তমাল আছে, তার অপরূপ রূপ দেখে সম্মোহিত হয়ে গেছিলেন একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। চাঁদ সওদাগর তো আন্তর্জাতিক ব্যবসায়ী। তোমরা জানো যে মনসামঙ্গল কাব্যে আছেন চাঁদ সওদাগর, চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দর, তিনি দেখে মুগ্ধ হয়ে গেছিলেন। তারপরে কি বলছেন? বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গিয়াছে নদীর চড়াই, সোনালী ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল। তাহলে যখন লক্ষিন্দর মারা গেছেন, লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে ভেসে গিয়েছিলেন গঙ্গায় কে? না মনসামঙ্গল কাব্যের নায়িকা বেহুলা। সেই বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে যাচ্ছে, তখন তার মনের অবস্থা ভাবো কীরকম। সেই অবস্থাতেও তিনি বাংলার রূপ সৌন্দর্য দেখে তিনি এতটাই মুগ্ধ হয়ে গেছিলেন। আর আজকের বর্তমানের কবি এখন ভোরবেলা উঠেছেন, উঠে বাংলার নদী, মাঠ, ভাট, ফুল এই সব দেখছেন এবং এই বাংলার মুখ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন। অর্থাৎ 400-500 বছর আগের যে সমস্ত কাহিনী, সেখানকার মানুষরা মোহিত হয়ে গেছেন, মন ভালো অবস্থায় বাণিজ্য করতে যাচ্ছেন, তিনি মুগ্ধ হয়ে গেছেন বাংলার প্রকৃতি থেকে। একজন নারী সদ্য স্বামীহারা লক্ষিন্দরকে হারিয়েছেন, তিনি মুগ্ধ হয়ে যাচ্ছেন বাংলার প্রকৃতি থেকে। আর রোম্যান্টিক কবি জীবনানন্দ দাশ তো মুগ্ধ হবেনই। অর্থাৎ কবি বলছেন যে বাংলার যে সৌন্দর্য, সেটা আবহমান কালের। মানুষ বদলায়, মানুষ মারা যায়,
সমাজ বদলায়, কিন্তু এই প্রকৃতি, নিসর্গ প্রকৃতি একই থাকে, অকৃত্রিম থাকে, সেটা আবহমান কালের। সেই জন্য এই রূপসী বাংলা কাব্যটি উৎসর্গ করেছেন কাদেরকে না আবহমান বাঙালি ও বাংলা ও বাঙালিকে। অর্থাৎ আবহমান কালের এই প্রকৃতির যে নান্দনিক সৌন্দর্য সেটাকেই কবি পাতার পর পাতায় তুলে এনেছেন বিভিন্ন কবিতায়। এই কবিতার এই রূপসী বাংলার প্রত্যেকটি কবিতার ছত্রে ছত্রে অক্ষরে অক্ষরে বর্ণে বর্ণে সত্য হয়ে উঠেছে এই সত্য যে এই কবিতার সম্পদ না সোনা নয়, হিরে নয়, পেট্রোল নয়, কিছু নয়, নিসর্গ নির্জন প্রকৃতি। সেই প্রকৃতির মধ্যেই কবি বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন। তাই বলছেন আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই। তাহলে এই প্রাণটাকে কবি টের পান কখন না যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে। তাহলে এই কবিতার প্রধান অন্বিষ্ট ছিল বাংলার প্রাণকে খোঁজা। সেই প্রাণটা কখন খুঁজে পাচ্ছেন না যখন আকাশে 7টি তারা ফুটে উঠছে। যখন কিন্তু দুপুর থাকছে তখন কিন্তু প্রাণকে খুঁজে পাচ্ছেন না কবি, যখন গভীর রাত্রি তখনও পাচ্ছেন না, ভোরেও পাচ্ছেন না, যখন এই নীল মায়াবী সন্ধ্যা আসছে পৃথিবীতে এই বাংলাদেশের আকাশে, তখনই কিন্তু কবি বাংলার প্রাণকে খুঁজে পাচ্ছেন। আকাশে 7টি তারা ফুটে ওঠার সঙ্গে প্রাণ খুঁজে পাওয়া ভীষণভাবে সম্পর্কিত, ভীষণভাবে রিলেটেড। তাই এই কবিতার নামকরণ সঙ্গত, যথাযথ ও শিল্পসম্মত। বুঝতে পেরেছো ব্যাপারটা? এখান থেকে যে কোনো প্রশ্নই আসবে তাহলে এরকম পার্ট ধরে ধরে ব্যাখ্যা করতে হবে, লিখতে হবে তোমাদের। হ্যাঁ, আরেকটা বলি যে 3 নম্বরের জন্য তোমরা কিন্তু বেশি শব্দ লিখবে না, 5 নম্বরের জন্য 150 শব্দ লিখবে, তার থেকে 10টা কম বেশি হতে পারে, কিন্তু অনেক বেশি লিখবে না। মনে রাখতে হবে বেশি লিখলে বেশি নম্বর নয়। যে প্রশ্নটা চাওয়া হয়েছে তুমি কি জানো, তোমরা কি জানো, আমি কি জানি, তোমাদের কবিতা পড়া থেকে অনেক কথা বললাম, গুরুত্বপূর্ণ নয়। পরীক্ষায় নম্বর পেতে গেলে পরীক্ষায় প্রশ্নপত্রে কি জানতে চাওয়া হয়েছে সেইটা ব্যাখ্যা করতে হবে। সেইটা যারা ঠিক ঠিক ব্যাখ্যা করতে পারবে তারাই নম্বর পাবে। আর হ্যাঁ, তোমাদের আগে বলেছি হয়তো যে পরীক্ষার খাতায় কিন্তু একটি বানানো ভুল করবে না। একটি বানান ভুল করলে কি হবে না সেই নম্বরগুলো পড়তে থাকবে। তোমাদের একটা গল্প বলেছিলাম, বাজারে একজন গেছে সবজি কিনতে, আলু পটল পেঁয়াজ মূলো সব কিনে আনছে, যখন বাজার বাড়িতে নিয়ে এসেছে তখন দেখছে ব্যাগে অর্ধেক। বাবা বলছে যে নিশ্চয়ই তুমি পয়সা এখান থেকে সরিয়ে রেখেছো। মা বলছে এমনটি আমার ছেলেমেয়েরা করতেই পারে না। তখন দেখা গেল কি না ব্যাগটা ফুটো, তোমাকে যা পয়সা দেওয়া ছিল তুমি সব পয়সায় সবজি কিনেছিলে, কিন্তু যখন রাস্তায় এসেছো সব ফুটো ব্যাগ দিয়ে পড়তে পড়তে এসেছে। ঠিক তেমনি তুমি পরীক্ষার উত্তরগুলো খুব ভালো লিখলে, যদি বানানগুলো ভুল থাকে, টেকনিক্যালি দুর্বল হয়, দাঁড়ি কমা পূর্ণচ্ছেদ ঠিক ঠিক না থাকে, তাহলে কিন্তু তোমার নম্বরটাও যখন আসবে মার্কশিটে খুব কমে যাবে, মন খারাপ করবে। তাই সেই জন্য বানান সম্পর্কে সচেতন হবে। তাহলে এই যে সচেতনতা সেটা কীরকম করে হয় চলো দেখাই। এই যে আমরা কবিতাটা পড়লাম আকাশে 7টি তারা, এই কবিতাটা তোমরা যদি একটু খেয়াল করো দেখবে প্রথম লাইনে যেটা বলছিলাম সনেট নিয়ে তোমাদের আগের দিন, প্রথম লাইনের শেষে আছে কি ঘাসে। এই ঘাসের সঙ্গে দেখো আমরা 4র্থ লাইন কিন্তু আকাশের মিল আছে, অন্তমিল। আবার দেখো দ্বিতীয় লাইন মতো, তার সঙ্গে 3য় লাইন অনুগত। এই জন্য এই ছন্দটাকে এইভাবে এই সনেটগুলোকে এইভাবে লেখা হয় ক খ খ ক। বোঝা গেল? ঠিক আবার একই স্টাইলে ক খ খ ক, অর্থাৎ 5ম লাইনের সঙ্গে আমরা দেখতে পাবো 8ম লাইনের মিল, 6ষ্ঠ লাইনের সঙ্গে 7ম লাইনের মিল, এবং পরের যে 6টি লাইন আছে সেখানেও দেখো যে কলমির ঘ্রাণের সঙ্গে খান, তার সঙ্গে প্রাণ মিল আছে। অর্থাৎ গ পৃথিবীর কোনো পথে এই লাইনটি হচ্ছে গ, তারপরের সঙ্গে পরের লাইনটা হচ্ছে এই স্বরপুঁটিদের, তারপরে হচ্ছে স্বরপুঁটিদের সঙ্গে মিল পাচ্ছি ফলে, আর তার সঙ্গে টের। তাহলে এখানে গ ঘ গ ঘ গ ঘ এই স্টাইলে এই কবিতাটি লেখা হয়েছে। দেখো শেষের লাইনে যেটা বলছিলাম যে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। প্রশ্ন হলো এই আমিটাকে, তাহলে লিখবে আমি হচ্ছে কবি, প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশ। এই দাস বানানটা কিন্তু তালবস্য, কখনোই দন্তস্ব লিখবে না। কি টের পান? তিনি বাংলার প্রাণের অস্তিত্বকে অনুভব করেন, বাংলার প্রাণকে টের পান। তাহলে বাংলার প্রাণ কিসের মধ্যে খুঁজে পেয়েছেন? তখন এই আগের যে 6 লাইন সবটা তোমাকে ডিসকাস করতে হবে তোমাদের, যে সেখানে ওই নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, যা যা আছে, হাঁসের পালক, পুকুরের জল, চাঁদা, সরপুটি, এগুলো তোমাদের লিখতে হবে। তবেই তোমরা
ফুল মার্কসগুলো পাবে। আর একটা জিনিস, যে যখন লিখবে তাহলে দাঁড়ি কমা পূর্ণচ্ছেদের কথা বলছিলাম, সেগুলো ঠিক ঠিক করে দিতে হবে। কবি দেখো গোটা কবিতাটায় দেখো কোথাও কিন্তু দাঁড়ি নেই, একদম শেষে গিয়ে আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাইটের দাঁড়ি। মানে এই যে একটা আবেগ, এক টানা আবেগ, সেই আবেগটা কি 14 লাইনে টানা বলে যাচ্ছেন। প্রকৃতির প্রতি এত প্রেম, এত দেখার জিনিস, এত বলার জিনিস, থামতেই চাইছেন না। মানে দাঁড়ি মানে পূর্ণচ্ছেদ নেই, তাও এই কবিতাটাতে পূর্ণচ্ছেদ আছে। যদি আমরা অন্য কবিতাগুলো দেখি, যে আকাশে সাতটি তারা একটা পূর্ণচ্ছেদ আছে শেষে, তার আগে যে কবিতাটা ছিল যে বাংলার মুখ আমি দেখিয়েছি, সেখানেও কোনো দাঁড়ি নেই, শেষে একটাই দাঁড়ি পূর্ণচ্ছেদ। তারপরে আবার আসিব ফিরে, খুব বিখ্যাত একটা জনপ্রিয় গান, এটা গানও হয়েছে, এটা কবিতা। কবিতাটাকে পরবর্তীকালে কোনো কোনো শিল্পী তাকে সুর দিয়ে গান বেঁধেছেন, সেটা তোমাদের কয়েকলাইন পড়ে শোনাচ্ছি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়। কবির ধারণা মানুষ মারা যাওয়ার পরে ভালো কাজ করলে মানুষ হয়, খারাপ কাজ করলে মানুষ নয়, বিভিন্ন ইতর প্রজাতির প্রাণী হয়, কখনো কুকুর, ব্যাঙ, ছাগল, সাপ, পাখি এইসব হয়। কবি বলছেন আমাকে যা করেই পাঠান পৃথিবীতে, আমি বাংলাতেই আসতে চাই, হয়তো মানুষ করে পাঠাবেন না, তাহলে কিভাবে কি করে পাঠাবেন? হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে, মানে যেভাবেই আমাকে পৃথিবীতে পাঠান আমি যেন বাংলাতেই আসি। তাহলে বাংলার প্রতি কি পরিমাণ আবেগ বোঝা যাচ্ছে। এখানেও আমরা এই কবিতাটার মধ্যেও দেখবো একটা কিশোরী আছে, এখানেও কলমির গন্ধ বলছে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। তাহলে এই যে ভালোবাসা, এই ভালোবাসা আবহমান কালের, এই ভালোবাসা থেকে কবি কখনোই বিচ্ছেদ চান না, সেই জন্যই এখানে ফিরে ফিরে বারবার বহুবার আসতে চান। এখানেও আমরা দেখবো এই কবিতার মধ্যে লাল মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নেড়ে। ও তোমরা ভাবছো তো, তোমাদের মুখগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো কোন কবিতা, কোথায় পাবো, আমাদের বইতে নেই। ঠিক আছে, এই কবিতাগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পোস্ট করে দেবো। তোমাদের পাঠ্য কবিতাটা পড়ার সঙ্গে সঙ্গে এই দুটো কবিতা, আবার আসিব ফিরে, বাংলার মুখ আমি দেখিয়েছি, তোমাদের আমি অনেক পড়তে বলবো না, এই তিনটে কবিতা একটু কম্পারেটিভ মিলিয়ে দেখো, তাহলেই এই বাংলা প্রকৃতির প্রতি কি পরিমাণ প্যাশন, কি পরিমাণ আবেগ, কি পরিমাণ প্রেম, কি পরিমাণ ভালোবাসা, ভেতর থেকে ভালোবাসা, প্রাণ ছুঁয়ে ছুঁয়ে ভালোবাসা, একদম অন্তরাত্মাকে স্পর্শ করে যাওয়া ভালোবাসা, তার গভীরতা, তার ব্যাকুলতাকে অনুভব করতে পারবে। এইবার বড় কোশ্চেন কেমন হতে পারে, আমি কয়েকটা প্রশ্ন তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, এগুলো তোমরা লিখবে। যদি না বুঝতে পারো, কোনো সমস্যা হয়, আমাকে লিখে জানাবে। তাহলে 1 নম্বর, আকাশে সাতটি তারা কবিতায় বাংলার যে অপরূপ সন্ধ্যার ছবি ফুটে উঠেছে তার নিজের ভাষায়, লেখো। এটা একটা প্রশ্ন, এটা 5 নম্বরে। ধরো 2 নম্বর প্রশ্ন, আকাশে সাতটি তারা, আকাশে সাতটি তারা কবিতায় কবির প্রকৃতি প্রীতির দাও।
এসেছে কেশবতী 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 কন্যা যেন এসেছে আকাশে, এসেছে আকাশে, আকাশে, এটাকে কোটেশন দিয়ে দিলাম। কন্যাটা কি? কন্যা, কন্যাটিকে, তাকে কেশবতী বলা হয়েছে কেন? কন্যাটির সৌন্দর্যের পরিচয় দাও। 4 নম্বর, এরই মাঝে বাংলার প্রাণ। কোন 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 জিনিসের মধ্যে কবি বাংলার প্রাণকে অনুভব করেছে? বাংলার সৌন্দর্যের পরিচয় দাও। এই 4টে প্রশ্ন দিলাম, এই 4টে প্রশ্ন তোমরা বাড়িতে লেখো এবং গোটা কবিতার বিষয়বস্তুটা কি সেটা আমি একটা বিস্তৃতভাবে লিখে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, সেটাকে ফলো করো আর এই প্রশ্নগুলো লিখে তোমরা আমাকে পাঠাও। আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ আছে তাতেও পাঠাতে পারো তোমরা, কিংবা গ্রুপেও পাঠাতে পারো। এগুলো কেমন হয়েছে আমি তোমাদের জানাবো। দেখো তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।